বসতভিটা সহ স্বামীর সব সম্পত্তিতে হিন্দু বিধবারা ভাগ পাবেন। 2020 সালের 2রা সেপ্টেম্বর দেয়া হাইকোর্টের এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি গত মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। 22 পৃষ্ঠার এই রায়ে আদালত বলেছেন, আইনে কোনো সুনির্দিষ্ট সম্পত্তির কথা নেই। সম্পত্তি শব্দের অর্থ সব সম্পত্তি যেখানে স্থাবর বা অস্থাবর, বসতভিটা, কৃষিভূমি, নগদ টাকা বা অন্য কোনো ধরনের সম্পত্তি যা বিধবার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়। 1947 সালে ইন্ডিয়ান ফেডারেল কোর্টের এক মামলার রায়ে বসতভিটা বাদে কৃষি জমিতে অংশীদারিত্ব হারায় হিন্দু বিধবা নারীরা, যা পরবর্তীতে 1972 সাল থেকে বাংলাদেশের আইনেও সংযুক্ত করা হয়। 83 বছর পর বাংলাদেশের আদালত হিন্দু বিধবাদের স্বামীর সব সম্পত্তিতে অধিকার দিলেও গ্রামগঞ্জের বিধবারা সেই অধিকার কতটা আদায় করতে পারবে? এছাড়া বাংলাদেশে উত্তরাধিকার সূত্রে এখনও আবার সম্পত্তি পায় না হিন্দু মেয়েরা, এবং মুসলিম নারীদের ক্ষেত্রেও তাদের ভাগ পুরুষের অর্ধেক। সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার বাস্তবায়ন করা যাবে? এই আলোচনায় আজ রাজকাহনে আমার সাথে যুক্ত আছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, যুক্ত আছেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী, এবং আছেন মানুষের জন্য ফাউন্ডেশনের সাবেক পরিচালক রিনা রায়। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের রাজকাহনে। আমি রিনা রায়, আপনার কাছ থেকে শুরু করি। এই যে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপিটি বের হলো, আপনার প্রতিক্রিয়া একজন নারী হিসেবে, একজন হিন্দু নারী হিসেবে, এবং এই রায়টিকে যে যুগান্তকারী ঐতিহাসিক রায় বলা হচ্ছে, কেন বলা হচ্ছে? ধন্যবাদ। আজকে মহাষ্টমী পূজা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পূজারও হ্যাঁ, এটা তো অবশ্যই একটা স্টেপ হেড যে আমরা অন্তত বিধবা নারীর সম্পত্তির অধিকারের জায়গাতে আমরা তারা শরীর হতে পারছে, অবশ্যই একটা স্টেপ এগিয়ে। আগে শুধুমাত্র কৃষি জমির উপরে অধিকার ছিল। আমি আইনের জায়গায় অবশ্যই দাদা বলবেন বা সালমানি আমার বলবেন, কিন্তু এটা আমি মনে করি নারীর জন্য, বিশেষ করে বিধবা নারীর জন্য এটা একটা খবর যে তারা তাদের এই অধিকারটি পাচ্ছেন। এবং আমরা শুধুমাত্র বিধবা নারীর কথা বলছি না, আমরা বলতে চাই সকল নারীর অধিকারের কথাই। সেটা হোক শিশু, হোক সে বালিকা, হোক সে বিধবা, হোক সে সধবা, হোক বয়স্ক, সব বয়সের সন্তানের কথা বলছি। সেটা নারী হোক, পুরুষ হোক, সেটা অন্য কোনো লিঙ্গের হোক বা দত্তক হোক, যে কোনো রকমের সন্তানের মধ্যে সমান অধিকারের। বিধবা নারী একটা অধিকার পাচ্ছেন, আমরা তাতে অবশ্যই খুশি, কিন্তু এটাকে আমরা সকল সন্তানের, সকল স্বামীর সম্পত্তি, সকল স্ত্রী, সকল বাবা মার সম্পত্তি, সকল সর্বত্র পেতে চাই একজন নাগরিক হিসেবে। নট দ্যাট আমরা বাবার সম্পত্তি যেমন পেতে চাই, তেমনি মায়ের সম্পত্তিও সন্তানের, আবার স্বামীর সম্পত্তি স্ত্রীর সম্পত্তি স্বামীর, বাবার সম্পত্তি, মায়ের সম্পত্তি, উভয়ের সম্পত্তি। এখন কিন্তু হিন্দু নারীরা মায়ের সম্পত্তি পায় না, তবে আমরা মা বাবা প্রত্যেকের সম্পত্তি পেতে চাই একজন নাগরিক হিসেবে। আইনের জায়গায় ওনারা বলবেন যে কতটা কি করা যায়, কিন্তু আমরা যে নাগরিক এবং নারী আন্দোলনের একজন মানুষ হিসাবে আমরা সকল সন্তানের, স্বামী, স্ত্রী, বাবা মা, উপরের দিকে যারাই হবে বা নিচের দিকে যারাই হবে, প্রত্যেকের সমান অধিকারের কথাই। জি জি, রিনা রায়, আপনাকে অনেক ধন্যবাদ। একদম সহজ ভাষায় নারী পুরুষের সম্পত্তিতে সমান অধিকার আপনি দাবি করছেন। আমি করতে চাই না, ঠিক নারী পুরুষের বাইরেও অন্য লিঙ্গের মানুষ আছে, লিঙ্গ বললেও তারা সঠিক মনে করে না, তাই আমি অন্য লিঙ্গ বলতে কেউ হিন্দু হতে পারে, আন্তলিঙ্গ হতে পারে, বা অন্য কিছু হতে পারে। আমি সকল সন্তানের কথা বলছি। জি, খুবই গুরুত্বপূর্ণ অংশ আপনি আবারও যোগ করলেন। অনেক ধন্যবাদ রিনা রায় আপনাকে। আমি অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, আপনার কাছ থেকেও এই রায়টি সম্পর্কে একটু জানতে চাই, এবং এটি জানতে চাই, একটু স্পষ্ট হতে চাই যে এই রায়টি কি সার্বজনীনভাবে প্রয়োগ হবে? মানে যে কোনো বিধবা নারী এখন তার স্বামীর সম্পত্তিতে, সব রকম সম্পত্তি, বসতভিটা, কৃষি জমি, সব সম্পত্তিতে এখন তার উত্তরাধিকার দাবি করতে পারবে, এবং তার শ্বশুরবাড়ির পক্ষ কি তাকে সেই অধিকার দিতে বাধ্য থাকবে এই রায়ের পরে? ধন্যবাদ। আসলে Hindu Women's Right to Property Act 1937
1937 সালে এই আইনটি প্রচলনের পূর্ব পর্যন্ত ব্রিটিশ ভারতে মূলত বঙ্গীয় এই অঞ্চলে, যেখানে দায়ভাগ আইন অনুযায়ী সনাতন ধর্ম এবং বৌদ্ধ ধর্মরা পরিচালিত হয়, ধর্মাবলম্বীরা পরিচালিত হয়, এখানে বিধবাদের কোনো অধিকার ছিল না। 1937 সালে ব্রিটিশ এই আইনটি প্রবর্তন করে বললেন, সম্পত্তির ধরন যা অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, আপনার সংযোগটি একটু হোক, জি জি অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, আপনি বলুন, একটু ডিস্টার্ব করছিল সংযোগটি। জীবন সত্ত্বে ভোগ দখল করতে পারবে, মালিকানা নয়, কিন্তু জীবন সত্ত্বে ভোগ দখল করতে পারবে। আমার বোন রীনা রায়, তিনি 1946 সালে ফেডারেল কোর্টের একটি আইনের কথা বলেছেন, যে আইনে ব্যাখ্যা দেওয়া হলো সম্পত্তির মাইনে হলো স্থাবর সম্পত্তি, বাড়ি ভিটির অংশ, যেখানে ভোগ দখল করতে পারবে। কিন্তু বিচারপতি মেফতাউদ্দিন চৌধুরীর একক বেঞ্চ সিভিল রিভিশন মামলায় 2020 সালের 2রা সেপ্টেম্বর যে রায়টি তার স্পিকিং অর্ডারটা দিয়েছিলেন, এটার পূর্ণাঙ্গ রায়টি দেওয়া হয়েছে কত মাস। রায়টি হচ্ছে 22 পৃষ্ঠা। সেখানে বলা হলো সম্পত্তি মানেই শুধু ভিটিভূমি নয়, সব ধরনের সম্পত্তি, কৃষি জমি, অকৃষি জমি, সবটাতেই বিধবা নারীদের, স্ত্রীদের তাদের জীবন সত্ত্বে ভোগ দখলের অধিকার রয়েছে। আইনের ইতিবাচক দিকটা হলো যে অন্ততপক্ষে জীবন সত্ত্বে ভোগ দখলের অধিকার সেটি শুধু ভিটি বাড়িতে রাখা হয়নি, কৃষি জমি, অকৃষি জমি, সর্বত্রই এই ব্যাখ্যাটি এসেছে। জি অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, আপনার এখান থেকে আরেকটু স্পষ্ট হয়ে আপনি পরের অংশে আপনি বলবেন, সেটি হচ্ছে যে এই যে জীবন সত্ত্ব, তার মানে সেই নারী, বিধবা নারী সেই জমি হস্তান্তর করতে পারবে না, বিক্রি বা অন্য কোনো রকম হস্তান্তর করতে পারবে না, শুধুমাত্র ভোগ এটুকুই। এর পরের অংশটা আপনি যদি বলেন আমি এখন বলে দিতে পারি। আমি মনে করি আজকের বাস্তবতায় এই আইনের সংশোধন হওয়া দরকার, যেখানে জীবন সত্ত্বে ভোগ দখলের অধিকারটা আছে, সেই জায়গায় স্বামীর সম্পত্তিতে বিধবা নারীদের অংশীদারিত্ব নিশ্চিত করা প্রয়োজন। এই অংশীদারিত্ব কত পার্সেন্ট হবে, 1 আনা হবে না, 2 আনা হবে না, 8 আনা হবে, এটা আলোচনার বিষয়। তবে স্বামীর সম্পত্তিতে আমি বিধবা নারীর সম্পত্তির উত্তরাধিকারিত্ব শুধু নয়, আমি সম্পত্তির অংশীদারিত্ব নিশ্চিতকরণের পক্ষে, যেখানে বিধবা নারীরা ইচ্ছে করলে সম্পত্তি যে কোনো ভাবে হস্তান্তর করার ক্ষমতা রাখবে। তাই যদি হয় তাহলেই কেবল বিধবা নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন এবং পরিবারের কাছে গলগ্রহ হয়ে তাকে থাকতে হবে না। তবে আমার সেখানে একটি প্রস্তাবনা আছে। প্রস্তাবনাটা হলো, যদি প্রকৃত অর্থে বিধবা নারীদের সম্পত্তিতে উত্তরাধিকারিত্ব তো আছে, অংশীদারিত্ব যদি নিশ্চিত করা হয়, তবে সেখানে একটা শর্ত রাখতে হবে। বিধবা নারীর যদি অন্যত্র বিয়ে হয়ে যায়, অথবা বিধবা নারী যদি সধর্মচ্যুত হয়ে যায়, তাহলে মৃত স্বামী থেকে যে সম্পত্তির অংশীদারিত্বটা তিনি পেলেন, সেখান থেকে তাকে কিন্তু সাথে সাথে তিনি চ্যুত হয়ে যাবেন, এবং সেটি দায়ভাগ আইন অনুসারে ওই মৃত স্বামীর যারা
উত্তরাধিকাররা আছে তাদের কাছেই ফিরে যান। এটি একটি শর্ত যুক্ত করে আমি বিধবা নারীদের শুধু জীবন সত্ত্বে ভোগ দখল নয়, আমি তাদের উত্তরাধিকারিত্ব এবং অংশীদারিত্ব নিশ্চিতকরণের পক্ষে বিধবা নারীকে পরিবারের গলগ্রহ থেকে তাকে রক্ষা করা এবং তার নিজের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রয়োজন। অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, আপনার সংশোধনীর যে প্রস্তাবটা সেটি নিয়েও আরেকটু কথা বলবো নিশ্চয়ই। আমি অ্যাডভোকেট সালমা আলীর কাছ থেকে একটু শুনে আসি। অ্যাডভোকেট সালমা আলী, একজন নারী হিসেবে, একজন নারী আইনজীবী হিসেবে এই রায়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন সেটি একটু জানতে চাই, এবং যে প্রশ্নটি আমি অ্যাডভোকেট রানা দাশগুপ্তের কাছে করছিলাম সেটি আরেকটু যদি স্পষ্ট করেন যে এখন কি সব হিন্দু বিধবা নারীরা এই মানে রায় অনুযায়ী এখন দাবি করতে পারবেন স্বামীর সম্পত্তিতে উত্তরাধিকার? ধন্যবাদ। আমি প্রথমেই যে এই ধরনের রায়গুলা আমাদেরকে বিশেষ করে নারী পুরুষের সমতা বিষয়টা যখন বলি তখন এটা কিছুটা অগ্রগতি হয়। তবে আমরা মহিলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আমি প্রায় গত 25 বছর থেকে আমরা সবাইকে মুসলিম আইনের যেরকম আমরা নারী পুরুষের সমতা এবং নারীরা যাতে পায় সেরকম হিন্দু আইনটা নিয়ে আমরা যখন কাজ করছিলাম বিভিন্ন ভাবে, তখন কিন্তু জাস্টিস কৃষ্ণা দেবনাথ উনি একটা গল্প লিখেছিলেন, কন্যা তোমার ঠিকানা কি, এবং ওইটাকে নিয়ে আমরা একটা ইয়ে করেছিলাম, একটা কি বলবো, একটা গল্প করেছিলাম। সেখানে স্পেসিফিক সেই গল্পতে আমাদের তৎকালীন আইনমন্ত্রী মতিন খসরু অ্যাক্টিং করেছে, মুন্নি সাহা অ্যাক্টিং করেছে, এবং তখন কিন্তু তারা এই এর ভিতরে বলেছিলেন যে নারীরা, বাংলাদেশের হিন্দু নারীরা, তার কোনো ঠিকানা নাই। যে গল্পের ভিতরে দেখানো হয়েছিল প্রথমে কেয়ার অফ বাবা, তারপরে স্বামী, তারপরে ছেলে। এই গল্পটার ভিতর থেকে উনি তখন বলেছিলেন যদি হিন্দু কমিউনিটি থেকে যদি আসে তাহলে আমরা আইনের পরিবর্তন করতে চাই, এবং সেই প্রশ্নটা করেছিল মুন্নি সাহা। অতএব এইখানে স্পেসিফিক এখানকার বাংলাদেশের মানুষ বিশেষ করে নারীরা অনেক দিন থেকেই তারা এই আইনের পরিবর্তন এবং তাদের নারী পুরুষের সমতা, বিশেষ করে তাদের নারীরা যাতে বিধবা এবং বোন হিসাবে ভাইয়ের সমান, এই বিষয়গুলো নিয়ে তাদের দাবি আছে এবং এখনো কিন্তু আছে স্পেসিফিক। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখানে স্পেসিফিক যে বিষয়টা আলোচনার ভিতরে আসছে যে আমরা যদি হিন্দু এই যে ওমেন রাইট এবং প্রপার্টি 1937 এর পর থেকে যেটা দেখছি, এবং যেটা 1956 এ যে সাকসেশন আইনের 6 ধারার যেই পরিবর্তনের পরে এবং হাইকোর্টের সুপ্রিম কোর্ট ইন্ডিয়াতে যে জাজমেন্ট গুলো এসছে, সেখানে কিন্তু স্পেসিফিক এখন নারী পুরুষরা, আমরা জানি যে হিন্দু আইনের পরিবর্তনের পর থেকে কিন্তু তারা করে, এবং 2005 সাল থেকে তারা কিন্তু অনেক ভালো অবস্থানে আছে। কিন্তু আমাদের স্পেসিফিক এই বিষয়গুলো নিয়ে কাজ করতে যে আমরা কিন্তু এখন পর্যন্ত আমরা যখন মেয়েরা অথবা কেউ আসে, এই ধরনের অনেকগুলো কেস আমরা করেছি যেখানে কিন্তু দেখা যাচ্ছে এখন পর্যন্ত যদি বিধবা নারীরা যদি স্বামীর কাজে, স্বামীর মারা যাওয়ার পরে তার যে সমস্ত ধার দেনা থাকে অথবা তার শ্রাদ্ধর বিষয়ে, অথবা সেই জায়গাটায় কিন্তু তারা তখন বিক্রি করতে পারে। এরকম কিন্তু কয়েকটা এক্সাম্পল আছে, আমরা এখানে জানেন আমাদের যারা আছেন তারাও বলতে পারবেন। সেই কাজগুলো কিন্তু অনেক জায়গায় হচ্ছে এবং বিক্রি করতে পারছি। কিন্তু এখন যেটা বসতবাড়ি সহ কৃষি জমি সব জায়গায় তারা ভোগ দখল করতে পারবে, কিন্তু তারা আর কিছু করতে পারবে না, এই বিষয় এখানে কিন্তু স্পেসিফিক এটা ইমপ্লিমেন্টেশন হতে যাওয়ার পরে কিন্তু আমরা বুঝবো। কিন্তু এখানে স্পেসিফিক যে বিষয়গুলো দেখেন এখন পর্যন্ত নারীদের এইটার সঙ্গে কেন, আমি একজন আইনজীবী হিসাবে বলতে চাই এইটুক না, একটা নারী যে তার স্বামী স্ত্রীর যে ডিভোর্সটা হয় না, এখন পর্যন্ত কিন্তু একটা বাংলাদেশে একটা মেয়ে, একটা ছেলে মেয়েদের কোনো ঝামেলা হলে তারা ডিভোর্স করতে পারতো না, তারা একটা ডিক্লারেশন দিয়ে তারপরে সেখান থেকে তারা বের হয়ে আসে, তারপরে হয়তোবা সে যে একটা বিয়ে করে। এই যে বিষয়গুলা, এগুলা কিন্তু পৃথিবীতে কোথাও নেই যে জায়গায় আমরা কিন্তু একই জায়গায় আটকে আছি। এবং এখানে আমরা দেখছি যে কিভাবে কিন্তু আমাদের পিছে, আমি জানি যখন আমরা এটা করছিলাম এই ধরনের আইনজীবীরাই
এরকম পত্রিকায় লেখছে সালমা আলীদের তো মাথা ব্যথা কেন আইনের পরিবর্তন। এটা কিন্তু ডিমান্ডটা আমাদের না, ডিমান্ডটা আমাদের দেশের হিন্দু নারীদের, ডিমান্ডটা আমাদের অনেক পুরুষ আছে জি, যারা কিন্তু চায় ছেলে মেয়েকে সমান দিতে। অ্যাডভোকেট সালমা আলী, আমি এই প্রশ্নটা, হিন্দু নারীদের এই দাবিটা, হিন্দু পুরুষরা কি এই দাবি তাদের কি নেই? তাদেরও তো মা, তাদেরও তো স্ত্রী বা আমার বন্ধু বান্ধবের ভিতরে আমি নাম বলে দিতে পারবো, তারা সবাই চায় যে ছেলে মেয়েকে সমান দিতে, এবং তারা কিন্তু তারা এই আইনের পরিবর্তন যে এই জায়গাটা যে আটকা যাচ্ছে, যেটা আমরা মুসলমানরা আমরা যেখানে অনেক জায়গায় যেখানে যাচ্ছে যে এখন মাত্র একজন স্ত্রী কতটুকু পাচ্ছে না, সেই ডিসক্রিমিনেশনটা কিন্তু আছে, যেটা আমার সংবিধান কিন্তু অ্যাডভোকেট সালমা আলী, এই বৈষম্য নিয়ে আরো একটু কথা বলবো, কিন্তু আমি যেহেতু ওই প্রশ্নটা আপনি উঠালেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, সেই জায়গাটি আসতে চাই যে হিন্দু নারীদের দাবি, হিন্দু পুরুষরাও যদি এরকম দাবি করেন তাহলে এটা আদালতের মাধ্যমে করতে হলো কেন? কেন এটা মানে এই আদালতের বাইরেই এই সংশোধনীটা বা এই সিদ্ধান্তটাতে উপনীত হওয়া গেল না? কারণ আমরা তো জানি 1986 সালেও এরকম একটা কনভেনশন করেছিলেন বিচারপতি দেবেশচন্দ্র রায়, আপনারা ছিলেন সেখানে নেতৃত্বস্থানীয় যারা আপনারা আছেন তারা ছিলেন সেখানে, কিন্তু তারপরেও আপনারা একমত হতে পারলেন না এবং কোনো কাজ হলো না। কেন এমনটা? এবং এতদিন পরে এটা আদালতের রায় এসে হতে হলো, তবুও বাস্তবায়ন হবে কিনা অনেক সংশয় রয়ে যাচ্ছে, কেন? ধন্যবাদ। আমি প্রথমেই বলতে চাই যে প্রচলিত হিন্দু আইন এই মুহূর্তে নারীদের অধিকারটি প্রতিষ্ঠা করতে পারছে না। আমার মনে একটু সংযোগে সমস্যা হচ্ছে, আমি একটা বিরতি নিয়ে ফিরে আসি, তারপর নিশ্চয়ই অ্যাডভোকেট রানা দাশগুপ্তের কাছ থেকে এই প্রশ্নের উত্তর নেব। আরো অনেক প্রশ্ন আছে, দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, যে প্রশ্নটি করছিলাম যে কেন আদালতের মাধ্যমে এই যতটুকুও হলো জীবন সত্ত্বের যে অধিকার স্বামীর সব সম্পত্তিতেই পাবে হিন্দু বিধবারা, আদালতের মাধ্যমে কেন হলো? আপনারা যারা নেতৃত্বের জায়গায় আছেন তারা মিলে কি এই জায়গাটি সংস্কারের মানে করা সম্ভব ছিল না? আদালতের কাছ থেকেই কেন আসতে হলো? ধন্যবাদ। আপনারা জানেন যে এইসব যে বিদ্যমান সমস্যাগুলো হিন্দু নারীদের ক্ষেত্রে, যেখানে হিন্দু আইন, প্রচলিত হিন্দু আইন সমাধান করতে পারছে না, সেই জায়গায় নতুন আইন প্রণয়ন করে সমস্যার সমাধানের লক্ষ্যে 1986 সালে সর্বপ্রথম ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিচারপতি দেবেশচন্দ্র ভট্টাচার্য তিনি পরিষ্কার করে কি ভাবে নতুন নতুন আইন প্রণীত হওয়া প্রয়োজন তিনি সেটিকে উল্লেখ করেছিলেন। প্রশ্ন করেছেন কেন এই আন্দোলনটাকে আমরা এগিয়ে নিতে পারি নাই। 1986 সালে এই বিষয় নিয়ে আলোচনা করার 1 বছরের মাথায় 2 বছরের মাথায় 1988 সালে যখন রাষ্ট্রধর্ম প্রবর্তনের কথা উঠল এরশাদ সাহেবের কাছে, এবং যখন এদেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘুরা মনে করলেন এই রাষ্ট্রধর্ম আইন হলে পরে ধর্মের ভিত্তিতে ঐক্যবদ্ধ বাঙালি জাতিসত্তাকে বিভাজন সমস্যা হচ্ছে যোগাযোগ সংযোগে, টানা হবে। আমরা আর এই বিষয়ে খুব বেশি দূর আমরা এগিয়ে যেতে পারি নাই। 1985 সাল থেকে লক্ষ্য করেন যখন এই সরকারের ক্ষমতা এলো, এর আগে সংখ্যালঘুদের উপর বিভিন্ন জায়গায় যেভাবে পর্যায়ক্রমিক ভাবে হামলা করা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিক ভাবে, আমরা অনেকেই মনে করেছিলাম এই সরকারের আমলেও বিগত 10 বছরে সেখান থেকে আমরা মুক্তি পাব এবং দুষ্কৃতকারীদের শাস্তি নিশ্চিত হবে, দায় মুক্তি সংস্কৃতি থেকে সংখ্যালঘুরা রেহাই পাবে। দুঃখের সাথে বলতে চাই আজকের মহা অষ্টমীর দিনেও বাংলাদেশের নানান জায়গায় কুমিল্লা সহ সাম্প্রদায়িক হামলার মুখোমুখি হতে হয়েছে। এই বাস্তবতায় দাঁড়িয়ে আজকের এই আলোচনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। আমি এইটুকুই বলতে চাই যে আমরা
বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, এই রাজনৈতিক পরিস্থিতি বিভিন্ন সময়ে সংকটকাল অতিক্রম করার ফলে আমরা আমাদের অস্তিত্বের প্রয়োজনে সংকট থেকে উত্তরণের চেষ্টায় আমরা অব্যাহত রেখেছি। জি, ঘরের অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, আপনি বলছেন যে আপনাদের উপর মানে সংখ্যালঘুদের উপর নানান হামলা বা তার বিচারও হচ্ছে না, সেটি একটা বিষয় নিশ্চয়ই আছে, সেটি নিয়েও আমরা প্রায় সময়ই কথা বলি, কিন্তু আপনারাই কেন ঐক্যবদ্ধ হয়ে বা একমত হয়ে এই দাবিটি প্রতিষ্ঠিত করতে পারছেন না যে হিন্দু নারীদের সম্পত্তিতে অধিকার দেওয়ার দরকার আছে? বা যদি বলি হিন্দু উত্তরাধিকার আইনও এর একটা খসড়া হয়েছে, সেটিও তো পাশ হলো না। আমি আবারও আপনাকে এই বিষয়টা নিয়েই বলতে চাই। জি, আপনারা জানেন যে আমি সালমা আপা বলেছেন হিন্দু আইনের পরিবর্তন। আপা যখনই হিন্দু আইনের পরিবর্তনের কথাটা বলেন, তখন আমাদের মধ্যেও কিন্তু একটি ধর্মীয় রক্ষণশীল গোষ্ঠী রয়েছে। তারা তখনই বলতে থাকে যে হিন্দু আইনের কোনরূপ পরিবর্তন ইত্যাদি করা যাবে না। বিষয়টা তো হিন্দু আইনের পরিবর্তন নয়, বিষয়টি হলো নতুন নতুন আইন প্রণয়ন করা হিন্দু নারীদের অধিকার রক্ষায়। এবং আমরা যদি এই বিধবা আইনটা দেখি, অথবা আপনার যদি এই যে সতীদাহ প্রথা নিরোধ আইনটা দেখি, এগুলো কিন্তু হিন্দু আইনের পরিবর্তন করে হয় নাই, নতুন নতুন আইন করে আজকে এই জায়গায় আসা হয়েছে। আমি মনে করি যে আমাদের যে রক্ষণশীল গোষ্ঠী সব সম্প্রদায়ে রয়েছে, হিন্দু সম্প্রদায়ের মধ্যেও রয়েছে, এবং থাকাটা অস্বাভাবিক নয়। আরেকটি কথা মনে রাখা দরকার, রামমোহন বিদ্যাসাগরের যুগেও যখন সতীদাহ প্রথা নিবারণ আইনটি হয়েছে, অথবা হিন্দু বিবাহ নিবন্ধন আইন হয়েছিল, সব হিন্দু একমত ছিল তা কিন্তু নয়। পারিবারিক এই আইনগুলো নীতিগুলো করার ক্ষেত্রে মানে ঐক্যমতে আসাটা আসলে ঠিক এত সহজ কাজ নয়। একটা যে কোনো একটা বিষয়টি আমরা স্পষ্ট হচ্ছে। ঐক্যমতের ভিত্তিতে আপনি লক্ষ্য করেন, মুসলিম পারিবারিক অধ্যাদেশ, মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 সালে যখন আইয়ুব খান করলেন, তখনও কিন্তু মুসলিম সম্প্রদায়ের একটি গোষ্ঠী বলতে থাকলেন এটা নাকি ইসলাম ধর্মের উপর আঘাত করা হয়েছে, শরীয়ত আইনকে লঙ্ঘন করা হয়েছে, এই কথাগুলো বলা হয়েছে। কিন্তু বাস্তবতা কি? আজকে জাতীয় বাস্তবতা এবং আন্তর্জাতিক বাস্তবতা আজকে আমরা এটুকু তো উপলব্ধি করতে পারি, আইয়ুব খানকে নানান ভাবে আমরা গালিগালাজ করতে পারি, কিন্তু মুসলিম ফ্যামিলি অর্ডিন্যান্স দিয়ে আমাদের মুসলিম নারীদের অধিকারের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছে। অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে। রিনা রায়, মানে আইনের জায়গায় ঐকমত্য হওয়া যাচ্ছে না, কিন্তু যখন 1947 সালে ভারতের ফেডারেল কোর্টের একটা মামলার রায়ে এইটি হলো যে বিধবা নারীরা কৃষি জমির উত্তরাধিকার পাবে না, তখন তো সেটি আবার আমরা গ্রহণ করে নিলাম। ভারত তো তারপরে 56 সালে, এবং সালমা আলী বলছিলেন যে 2005 সালের পর থেকে খুব ভালোভাবে নারী পুরুষের সমান অধিকার সম্পত্তিতে সেটি সুনিশ্চিত করেছে ভারত। তাহলে সেটি কেন আমরা আনতে পারছি না? সেটি আনতে পারছি না, দাদা এতক্ষণ যা বললেন সেগুলাই তারা মনে করেন। কারণ দাদা বলেছেন যে বিভিন্ন সময়ে এরশাদের সময়ে এই সংবিধান পরিবর্তনের একটা বিষয়, তারপর আরো অন্যান্য বিষয়। কিন্তু আমি যেটা মনে করি এবং দাদাকে অনুরোধও করতে চাই যে হ্যাঁ, সাইমালটেনিয়াসলি সব কাজ চলতে পারে। একটার জন্য আরেকটা অপেক্ষা করলে একটা গোষ্ঠীকে তো বঞ্চনা করা হয়, একটা গোষ্ঠীর অধিকার প্রাপ্যতা থেকে তাকে দূরে সরিয়ে রাখতে হয়। সো এরশাদ ধর্মের আইন দিয়ে স্টেট রিলিজিয়ন ইসলাম করে আমাদেরকে অবশ্যই দ্বিতীয় শ্রেণীর নাগরিক করেছে, সেখানে আমিও দ্বিতীয় শ্রেণীর নাগরিক, কিন্তু সাথে সাথে আবার আমি সেটাও পাচ্ছি না। আমার যে প্রাপ্য অধিকার আমার মধ্যে যেটা আছে, আমার এই ধর্মের মধ্যে যেটা দেওয়া হয় সেটা আমি পাচ্ছি না। তো সেই জায়গায় আপনি যেটা বলেছেন সম্পত্তির অধিকার পাবো কিনা, তো সেখানে যদি রাষ্ট্র ঠিক থাকে তাইলে সম্ভব। আমরা কিন্তু রাষ্ট্রের কাছেই নারীরা দাবি তুলছি যে আমি একজন নাগরিক হিসাবে পিতামাতার উত্তরাধিকার হতে চাই এবং সেই সূত্রে সম্পত্তিরও অধিকারী হতে চাই। তো এখন দাদারা যদি আগে আসেন, হ্যাঁ অবশ্যই আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে একটা বিভিন্ন গ্রুপ আছে, সেইখানেও যদি রাষ্ট্র চায় বেশিরভাগ মানুষের সাথে কথা বলে সেটা করতে পারে।
যে সবাই যে নেগেটিভ তা কিন্তু না। সেই দাদাও বলছে যে আমি এটার পক্ষে চাই, এবং আমি আবার রিপিট করছি, আমি শুধুমাত্র বিধবারা কি পাবে সেটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। আমি পিতামাতার সম্পত্তিতে বা উত্তরাধিকারী হিসেবে থাকতে চাই। সালমা বা বলতেন হিন্দু নারী প্রথমে বাবা, তারপরে স্বামী, তারপরে পুত্র। আমি সবারটাই চাই, আবার আমারটাও আমি সবাইকেই দিতে চাই। আমার আয়ে যেটা হবে সেটাও আমি আমার পুত্র কন্যাকে সমানভাবে দিতে চাই, আমার বাবা মাকে সমানভাবে দিতে চাই যদি তারা জীবিত থাকেন। তো যেমনি আমি পেতে চাই তেমনি আমি দিতেও চাই। শুনতে তো খুবই ন্যায়সঙ্গত লাগছে, কিন্তু এই ন্যায়সঙ্গত বিষয়গুলো কর্তা যারা এই মানে সিদ্ধান্তগুলো নেবে তারা কেন মানে নিচ্ছেন না, এটি একটা বড় প্রশ্ন রয়ে যাচ্ছে। রিনা রায়, আমি একটা বিরতিতে যাব, শেষ লাইন। রাজনীতির কাছে আমাদের একটাই জায়গা, যখন আমরা করি তখন বলবে আপনাদের হিন্দু নেতারা কি বলে। সো হিন্দু নেতারা কি বলেন বলে আমরা যে নাগরিক সেটাকে আসলেই অবমূল্যায়ন করি। নারীরা যে এই দেশের নাগরিক, নারীরা যে ভোট দেয় সেটাকে অবমূল্যায়ন করা হয়। রিনা রায়, আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে। আমি অ্যাডভোকেট সালমা আলী আপনার কাছে একটা প্রশ্ন রেখে বিরতি থেকে ফিরে এসে আপনার কাছ থেকে শুনবো যে হিন্দু নারীরা, আপনি আগের অংশেই বলছিলেন যে মুসলিম নারীরাও সম্পত্তিতে অধিকারের ক্ষেত্রে, পিতার সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে ছেলেদের অর্ধেক পাচ্ছে, বৌদ্ধ খ্রিস্টান সব নারীরাই তো, কিন্তু কেন, এবং এই বৈষম্য কি আদৌ দূর করা সম্ভব, মানে আইনি কাঠামো দূর করাটা সম্ভব? আমি একটা বিরতিতে থেকে ফিরে এসে নিশ্চয়ই এই বিষয়গুলো শুনবো। ফিরলাম রাজকাহনে। অ্যাডভোকেট সালমা আলী যে প্রশ্নটি করছিলাম যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা ইসলাম ধর্ম সব ধর্মেই সম্পত্তির অধিকারের জায়গায় অ্যাডভোকেট সালমা আলী জিজ্ঞাসা করছিলাম যে বৈষম্যমূলক বিধান আছে নারীদের ক্ষেত্রে, সেটি আসলে কেন? বাংলাদেশের সংবিধান তো বলেন সকল নাগরিকের, নারী পুরুষ সকল নাগরিকের সমান অধিকার, আমরা নারীর প্রতি বৈষম্য, সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ সিরোতে স্বাক্ষরকারী দেশ, তারপরে ওইগুলো কি কাটবে না? এগুলো কি চলতেই থাকবে? অনেক ধন্যবাদ। আমি দেখবেন, আমি যদি সিডোকেই ধরি, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য নিরোধ সনদ, এবং যেটা বাংলাদেশ অনুস্বাক্ষরকারী, কিন্তু একটা জায়গায় এই যে পারিবারিক এই সম্পত্তি থেকে এই জায়গাটা কিন্তু আটকে, দুইয়ের একটা সেকশন বাদ দিয়ে এখানে স্পেসিফিক যেটা নারীর অংশ দারিদ্র, যে বিষয়টা একটু আমরা আলোচনা করছিলাম এই ভিতরে, এখানে রিনা যেটা রিনা বললো, এবং আমি সেখানে স্পেসিফিক একটা জিনিস আমরা যদি সাউথ এশিয়াতে দেখি, এবং এখন আমরা যদি দেখি আফগানিস্তানে নারীদের কি অবস্থা হচ্ছে, এবং এখানে যদি আমরা শাহবানুর কেসটা ভারতে যখন দেখেছি, তখন দেখলাম যে মুসলিম নারীর এই যে বিবাহিত নারী ডিভোর্সের পরে তার যে ভরণ পোষণের বিষয়টা নিয়ে কি তোলপাড়, এইখানে আমাদের এই মাইন্ডসেটটা আমরা দেখছি যে পুরো কিন্তু কোনোভাবেই তারা, এটা একটা জিনিস যেটা আমরা পরিবর্তন বলতে চাই না, আমরা পরিবর্তন বলতে চাই, আমরা বলতে চাই নতুন নতুন আইন আনা, প্রোগ্রেসিভ আইন আনা। এটাই কিন্তু আমাদের এই অ্যাডভোকেসিতে আমাদের যাওয়া উচিত এখন মনে করি। আর এখানে স্পেসিফিক আমার সব থেকে কষ্ট লাগে যে এখন পর্যন্ত একটা নারীরা, বাংলাদেশের হিন্দু নারীরা তারা ডিভোর্স করতে পারে না, তারা ইচ্ছা মতো তার স্বামী স্ত্রীর ভিতরে একটা ডিক্লারেশন দিতে হয়। কেন এই ধরনের ডিসক্রিমিনেশন হচ্ছে? আমরা ইউনিফর্ম ফ্যামিলি কোডের কথা বলছিলাম, ঠিক আছে, সব নারীদের জন্য একই রকম একটা ব্যবস্থা হবে, সেটাও কিন্তু আমরা করতে পারি না। এটা কিন্তু মুসলমান, হিন্দু, খ্রিস্টান সবার জন্য, সেটাও আমরা কিন্তু করতে পারি না। ওই জায়গাতে গেলেই কিন্তু একটা দল তারা কিন্তু এইটাকে মনে করে কিনা জানিয়ে হয়ে গেল। এখন এই জন্য আমাদের আগাতে হবে নতুন আইনের, সেখানে স্পেসিফিক আমার যেটা মনে হয় যে এখানে সবই কিন্তু হচ্ছে। আমার কিন্তু দেখবেন আমাদের বন্ধু বান্ধবের সবাই কিন্তু মেয়েকে কিন্তু সমান দিচ্ছে, হিন্দু নারীরা পুরুষরা তারা কিন্তু ছেলে মেয়েকে সমান দিচ্ছে, আমার অনেকেই কাছে দেখবেন। কিন্তু কেন আসল জায়গায় যায় পরিবর্তনটা করতে পারছি না? আমাদের যেমন ছিল এরশাদের সময় আমরা একটা চেষ্টা করছিলাম, যে আইয়ুব খানের সময় যেরকম আমরা পেয়েছিলাম, এরশাদের সময় হয়তো আমরা আমাদের ছিল ওই সময়টা আমরা কিছু করে ফেলতে পারবো, কিন্তু সেটা পারি নাই। সেখানে সেই জায়গাটায় কিন্তু আমরা সেই সাকসেসফুল হতে পারিনি। এখন আমাদের মনে হচ্ছে, আমার কাছে এই যে দাদা যেটা বললেন, আমাদের ওইভাবে যেখানে আমরা দেখছি প্রত্যেকেই, এখন যে একটা কেস হয়েছে, আমরা জানেন যে পরিবর্তনের জন্য আমরা একটু দেখলাম যে এখন শাইনা আনামের এগেইনস্টে কেস হয়েছে, কিন্তু কারা করছে এইটার এগেইনস্টে? কিন্তু আমরা যাদের সঙ্গে কথা বলতেছি, একে তৃণমূলের নারী পুরুষ, শিক্ষিত নারী পুরুষ, প্রত্যেকটা ইন্টেলেকচুয়াল সবাই কিন্তু এটার এগেইনস্টে যে কেসটা হয়েছে। তার মানে বোঝাচ্ছে মানুষ কিন্তু চায়, কিন্তু কেউ এগিয়ে আসছে না। অতএব আমরা পজিটিভ ভাবে এগিয়ে আসতে চাই। সেখানে স্পেসিফিক যদি এই যে
যেটা যে আমরা ঠিক আছে ওইটা পরিবর্তন করবো না, কিন্তু আমরা প্রোগ্রেসিভ আইন করি, যেটা অন্য দেশে করে এখানে কিন্তু অনেকগুলা জায়গায় পদক্ষেপ হয়ে গেছে এবং সেটা সমাজে কিন্তু এই চালু হয়ে গেছে। এখন আমি এই ডিভোর্সটা থেকে শুধু এই জায়গাটা দেয় না, যেটা রিনা বললো এটার সঙ্গে আমি একমত। প্রত্যেকটা জায়গায় ভাই বোন হিসাবে, আমি স্বামী স্ত্রী হিসাবে, শুধু তার না বিবাহ থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় পরিবর্তন, সকল মানুষের সমান অধিকারের কথা আবারও আপনি পুনরুচ্চারণ করছেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি রিনা রয়, খুব অল্প সময় আছে আমার হাতে, খুব অল্প সময়ে আপনার কাছ থেকেও জানতে চাই যে আসলে এই আমরা নারীর ক্ষমতায়নে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা রোল মডেল বলে দাবি করছি, বিশ্বজুড়ে আমরা প্রশংসিত হচ্ছি, কিন্তু এই বৈষম্যগুলো রয়েই যাচ্ছে। মানে এগুলো কি কাটবার কোনো আশা দেখতে পান? আশা একটা হলো যেটা আপা বলেছেন যে আমরা নতুন আইনের কথা দাদাও বলেছেন, আমরা কিন্তু নতুন আইনেই সরকারের কাছে জমা দিয়েছি। আইন মন্ত্রণালয়ের সংশোধনী বলি নাই, নতুন আইন হিসেবে জমা দিয়েছি উত্তরাধিকার আইনের বিষয়টাও। এবং আমরা 2007 সাল থেকে যে কাজটা করছিলাম কিন্তু বিবাহ আইন, সেই বিবাহ আইনের নিবন্ধন, ডিভোর্স এবং মেনটেনেন্স তিনটাকে একত্র রেখে একটা কম্প্রিহেনসিভ আইন আমরা তৎকালীন আইন মন্ত্রণালয়ের কাছে জমা দিয়েছিলাম। সো আমরা নতুন আইনেই এটা জমা দিয়েছি। সো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো সংবিধান যে সবাইকে সমান অধিকার দিয়েছে, এটা হলো জনজীবনে, নট ব্যক্তি জীবনে। ব্যক্তি জীবনে আবার বলা হচ্ছে যে যার যার ধর্ম থেকে সেটা করা, যার যার ধর্ম থেকে করার কারণে এই জায়গায় কিন্তু সরকার একটা সেফ গেম খেলতে পারে যে ঠিক আছে ওই গোষ্ঠী তো চাচ্ছে না, অতএব এটা হবে না। কিন্তু সরকার যদি চায়, আমি মনে করি এটা সম্ভব। কেন নাইলে সরকার বলবেন যে আপনাদের নেতারা কি বলছেন। আমি শফিক সাহেবের সময় থেকেই ওনাদের সাথে আমার বাকবিতণ্ডা এখানেই হয় যে আমি তো একজন নাগরিক, নারী হইলেও আমি একজন নাগরিক, আমি হিন্দু নারী এবং নাগরিক। যদি তাই হয় তাহলে আমার কথা কেন শুনবেন না? আমি তো এখানে নিজের ব্যক্তিগতভাবে বঞ্চনার শিকার, আমার মতো আরো 10টা মানুষ বঞ্চনার শিকার। আর আমাদের সাথে সহমতি প্রকাশ করবেন এই দাদারা যদি, আমি মনে করি সরকারের ইচ্ছা যদি থাকে আর এই দাদারা যদি আমাদের সাথে যুক্ত হন, এটা অসম্ভব কিছু না। আমি একটা কথা বলতে চাই না, আমরা যখন আইনমন্ত্রী মহোদয়ের কাছে অগাস্ট মাসে জমা দিলাম আইনটি, আমি কিন্তু ওনার নেগেটিভ কোনো ভাব দেখি নাই। এখন আমি দাদাদেরকে জোর করেই বলি, কারণ ওনারা তো আমার দাদা, কাজে আমার জোর করতেই পারি যে আসেন আপনারা যদি একত্র হন তাহলে এটা সম্ভব। কিন্তু মহাজুর যা করছে তারা হয়তো আপনাদের তোরে তারা ভাসে যাবে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ রিনা রয়। আপনি অ্যাডভোকেট সালমা আলী, একটা লাইন যে এইটা যে জমা দিয়েছে এটা কিন্তু শুধু নারীরা না, সবাই জনমত, সবাই মিলে অনেক সিরিজ অফ মিটিং করে তারপরে কিন্তু আমরা গেছি। এটা কেউ অ্যাডভোকেট সালমা আলী, আপনাকে ধন্যবাদ। আমি অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, আপনাদের উপর দায়িত্বের জায়গাটা দিচ্ছেন রিনা রয়, সেখান থেকে কি বলবেন? শেষ বক্তব্য 1 মিনিট। কথাটি হলো সমান অধিকার যেটি চান, আমি 71 মুক্তিযুদ্ধ করেছি এই স্বাধীনতার ইস্তেহার থেকে সামনে রেখে। এখনো কিন্তু সমান অধিকারের জন্য সাম্য, সমতা এবং সামাজিক মর্যাদা আবারও কি সংযোগের সমস্যা? করার জন্যই কিন্তু মাঠে আছে। আপনাদের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা থেকে আমি খুব বেশি দূরে নই। তবে একটি কথা আমি বলি, ভারতে বিচ্ছেদ আইন হয়েছে, বিবাহ নিবন্ধন আইন হয়েছে, আর উত্তরাধিকার আইন হয়েছে। লক্ষ্য করার বিষয়, একটা দেয় নাই কিন্তু ছিল আলাদা আলাদা। সতীদাহ প্রথা নিরোধ আইন সাথে আমাদেরকে শেষ করতে হবে। অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, এই আলোচনাটা মনে হয় জি শেষ লাইন একটু বলতে দেন। আমিও যেটা চাই। ধন্যবাদ অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, রিনা রয় এবং অ্যাডভোকেট সালমা আলী। আজকের মতো বিদায় নিচ্ছি রাজকাহন।